বিপদ নামকরণের যেটা ছিল, আমরা অলরেডি বললাম যে গণ এবং প্রজাতি, তাই না? তো দ্বিপদ নামকরণের ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে? যে অক্ষরগুলো কি হবে? ইতালিক হবে, তাই না? ইতালিক হবে। এবং নামের শেষে হচ্ছে বিজ্ঞানীর নাম থাকতে পারে একটা, আহ, ছোট্ট করে সংক্ষেপ নামটা থাকতে পারে। এইভাবে আমরা করি। যেমন কিছু বৈজ্ঞানিক নাম আমরা শিখি, হ্যাঁ, এগুলো তোমাদের অবজেক্টিভে খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে তোমরা জানো হোমোসেপিয়েন্স, এটা বোঝানোর কিছু নাই। বাঘ, বাঘেরটাও জানো, কি প্যান্থেরা টাইগ্রিস। তারপর সিংহ, প্যান্থেরা লিও, তাই না? এগুলো তোমরা ছোটখাটো যেগুলো জানো। ইলিশ মাছেরটা কি ছিল বলো তো? কে বলতে পারবা? ইলিশ মাছ। টেনুয়ালিসা, ভুলে গেছি। ইলিশা। হ্যাঁ, টেনুয়ালিসা ইলিশা। কেনুয়া লোসা ইলিশা, এগুলো পারো। রুই মাছেরটা কি? ল্যাবের ওইটা। লাবেও রুহিতা পারো। তারপর হচ্ছে তোমার আহ দোয়েল পাখি, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের মেডিকেল আর্টসে লাগবে। আর দোয়েল পাখি জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি বলতো? অপশন দিলে পারবো, ভুলে গেছি। হ্যাঁ, কপসিকাস সাউলারিস। সোলার। হ্যাঁ, কপসিকাস সোলার। সাউলারিস। তারপর তোমার গোখরা সাপ, গোখরা সাপের কি বলতো? নাজা নাজা। না জানো এটা। তারপর তেলাপোকা, তেলাপোকাটা খুব ইম্পর্টেন্ট, কি বলতো? কেন? পেরিপ্ল্যানেট আমেরিকানা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এটা আমেরিকানা, খুবই ইম্পর্টেন্ট। তারপর প্রজাপতি, প্রজাপতি কি বলতো? প্রজাপতি পিয়েরিস ব্রাসিকা, পিয়েরিস ব্রাসিকা। তারপর তোমার কেঁচো, কেঁচোটা কিন্তু ইম্পর্টেন্ট। কেঁচোর ওখানে টার্ম কি বলো? মেটাফিরে পোস্থুমা, মেটাফিরে পোস্থুমা। তারপর জোক, জোকের বৈজ্ঞানিক নাম কি? জোক, হিরুডিনারিয়া। তারপর কি, কি ছিল? হিরুডিনারিয়া ম্যানি লেন্সিস। যোগ তো আমাদের ছিলই না মনে হয়। হ্যাঁ, কি বললা? যোগ মনে হয় ছিল না আমাদের। হ্যাঁ, জোক তোমাদের লাগবে। এগুলো হিরুডিনারিয়া ম্যানি লেন্সিস, এগুলো কিন্তু লাগবে, মুখস্থ করবা এগুলো। পরীক্ষায় একটা বৈজ্ঞানিক নাম আসে, আমি দেখছি অনেক পরীক্ষায় আসে। তারপর তোমার চোখ কৃমি, চোখ কৃমি, লোয়া লোয়া, গোল কৃমি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। তারপর তোমার যকৃত কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলা হেপাটিকা। হেপাটিক মানে যকৃত, ঠিক আছে? এই যকৃত কৃমি, হেপাটিকা দেখে বুঝতে পারবা। ফিতা কৃমি, এটা হচ্ছে, এটা পারবা বলো তো কি? তানিয়া, তানিয়া দিয়ে মনে রাখবা, বুঝছো? তানিয়া, উচ্চারণটা কি? ট্যানিয়া সোলিয়াম। মনে রাখবা তানিয়ার ফিতা, তানিয়ার ফিতা, ঠিক আছে? আর জেলিফিশ খুবই বিষাক্ত, অরেলিয়া অরিটা।
আচ্ছা, এগুলো আমরা পরে জানবো। এখন আসো ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ কি বলো তো? নামকরণ শুনছো কোনো সময় ত্রিপদ নামকরণ? ত্রিপদ নামকরণ হচ্ছে তিনটা থাকবে। কয়টা থাকবে? তিনটা। অর্থাৎ ত্রিপদ নামকরণের আবিষ্কারক জানতে হবে আগে। আবিষ্কারক কে বলো তো? স্লেজেল কে? নামটাও একটু, উচ্চারণটা একটু অন্যরকম। স্লেজেল। স্লেজেল। তো তোমাদের হচ্ছে ত্রিপদ নামকরণের একটা জানতে হবে, শুধু চড়ুই পাখিটা জানবা। চড়ুই পাখি, এটা হচ্ছে কি বলতো? প্যাসার ডোমেস্টিকাস, নিলোটিকাস। প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। তো এটা কিন্তু ICZN এটা কর্তৃক প্রযোজ্য। ICZN মানে কি? ইন্টারন্যাশনাল, বলো তো কি? কোড অফ জুলজিক্যাল জুলজিক্যাল নমেনক্লেচার। নোমেনক্লেচার। এটা কিন্তু আসে ICZN এর কিন্তু পূর্ণরূপটা আসে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজি নোমেনক্লেচার। আচ্ছা, এখন আসো হচ্ছে তোমাদের মেইন যে পর্বগুলো আছে। পর্ব যেগুলো আছে সেটা বৈশিষ্ট্যগুলো আমরা কয়েকটা পড়বো আজকে। হ্যাঁ, যেহেতু আমরা কালকে পড়তে পারি নাই, আজকে একটু কয়েকটা পড়ে ফেলি। প্রথমত আমাদের মেজর পর্ব। মোট পর্ব 33টা, মনে রাখবা। মোট পর্ব কয়টা? 33টা। তার মধ্যে প্রধান পর্ব মানে মেজর পর্ব হচ্ছে 9টা। এবং গৌণ পর্ব, গৌণ মানে অপ্রধান, এটা হচ্ছে 24টা। তো পরিফেরা, তারপর নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা, এই 9টা আমাদের সিরিয়ালি মুখস্থ রাখতে হবে। ওকে। এখন আসো পরিফেরা। পরিফেরা সম্পর্কে জানি। তুমি এখন পরিফেরা সম্পর্কে কি কি জেনে আসছো ইতিমধ্যে আমাকে একটু মনে করায় দিবা। প্রথমত জানছিলাম যে পরিফেরা হচ্ছে কোষীয় মাত্রার সংগঠন ক্রমমাত্রা। কোষীয় মাত্রার সংগঠন ক্রমমাত্রা। আগে বৈশিষ্ট্যগুলো পড়ো। এইটা একটা পড়ছিলাম যে এদের মধ্যে শুধুমাত্র কোষ আছে, তাছাড়া কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, এটার পরিফেরার একটা অপর নাম মনে রাখবা, সেটা হচ্ছে ছিদ্রাল প্রাণী বলা হয়। কি বলা হয়? ছিদ্রাল প্রাণী। আরেকটা নাম হচ্ছে স্পঞ্জ। তাহলে স্পঞ্জের মতো দেখতে, এরা স্পঞ্জের মতো দেখতে এবং ছিদ্রাল প্রাণী বলা হয়। এবং প্রাণীদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম, সবচেয়ে প্রাচীনতম। প্রাচীনতম বলতে কি বুঝায়? মানে এদের বৈশিষ্ট্যগুলো খুবই প্রাচীন, মানে যারা একটু আপডেট, এদের সাথে এদের মিল নাই। তো 1 নাম্বার বৈশিষ্ট্য দেখে বুঝতে পারলাম যে এদের মধ্যে শুধুমাত্র কোষ আছে, কোষ ছাড়া আর কিছু নাই। 2 নাম্বারে আমরা পড়ছিলাম যে ক্লিভেজ। ক্লিভেজ তো এদের মধ্যে থাকবে না, কারণ এদের জাইগোট নাই।
জাইগোট হয়ে বিভাজিত হয় না। তারপরে তোমার পড়ছিলাম অপ্রতিসাম্য, মানে এরা হচ্ছে অপ্রতিসাম্য। যেমন স্পঞ্জ, আপেল শামুক, এরা কিন্তু অপ্রতিসাম্য, অপ্রতিসাম্যতা দেখা দেয়, তাই না? তারপর পড়ছিলাম কি, এরা কিন্তু দ্বিস্তরীয় না ত্রিস্তরীয় না, সো আমাদের লেখা দরকার নাই, এরা দ্বিস্তরীয় না ত্রিস্তরীয় না, সেটা আমাদের লাগবে না। তারপর পড়ছিলাম হচ্ছে আমরা সিলম। সিলমের মধ্যে পড়ছিলাম যারা অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট মানে কি? সিলম বিহীন, অর্থাৎ এদের মধ্যে কোনো সিলম নাই। সিলম বিহীন কারা কারা ছিল বলো তো? টিসিসিপি, পরিফেরা, ইডারিয়া, প্লাটিহেলমিনথিস এবং টিনোফোরা, এরা ছিল অ্যাসিলোমেট। দেখো আমরা তিনটা বৈশিষ্ট্য পেয়ে গেছি। 4 নাম্বার হচ্ছে এদের দেহ প্রাচীরে অনেক ছিদ্র থাকে। কি থাকে? দেহ প্রাচীরে অনেক ছিদ্র থাকে, যাদেরকে বলা হয় অস্টিয়া। কি থাকে? ছিদ্র। এটা অস্টিও নামক, এগুলোকে বলা হয় অস্টিয়া। অস্টিয়া নামক ছিদ্র থাকে। যেহেতু এদের শরীরটা স্পঞ্জের মতো, সুতরাং এদের দেহে কি থাকে? স্পঞ্জোসিল থাকে বা স্পিকিউল থাকে। ঠিক আছে, স্পিকিউল থাকে। কি থাকে? স্পিকিউল। এই স্পিকিউলটা হচ্ছে দেহের কাঠামো গঠন করে। কি করে? দেহের কাঠামো গঠন করে। স্পিকিউলটা দেহের কাঠামো গঠন করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে এদের বিশেষ ক্যানেল সিস্টেম আছে, বিশেষ নালিকা তন্ত্র আছে। কি আছে? বিশেষ নালিকা তন্ত্র, যেটা অন্য প্রাণীতে নাই। বিশেষ নালিকা তন্ত্র থাকে, বিশেষ নালিকা তন্ত্র, ক্যানেল সিস্টেম থাকে তাদের। যেহেতু তাদের খাওয়া দাওয়া ঠিক, খাওয়া দাওয়া তারপর অন্যান্য জিনিস করতে হবে, সো তাদের কি থাকবে? বিশেষ নালিকা তন্ত্র থাকবে। এবং এরা হচ্ছে অধিকাংশ সামুদ্রিক। অধিকাংশ কি? সামুদ্রিক। এরা সমুদ্রে থাকে, সমুদ্রে। স্পঞ্জ যারা আছে ম্যাক্সিমাম থাকে সমুদ্রে, সমুদ্রে পাওয়া যায়। এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লার্ভা দশা থাকে। কি থাকে? লার্ভা দশা অনেকের মধ্যে থাকে। লার্ভা দশা মানে কি? যেখান থেকে হচ্ছে মানে কি হয়, লার্ভা থেকে কি হয়? ডিম ফুটে বাচ্চা হয়, তাই না? ডিম ফুটে লার্ভা হয়, লার্ভা থেকে কি আস্তে আস্তে পরিপূর্ণ প্রাণী হয়। তো এই লার্ভা দশা থাকে। এটা হচ্ছে কি? সঞ্চরণশীল অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা। অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা, এই লার্ভা দশা থাকে এখানে। ঠিক আছে। তাহলে এই যে অ্যামফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা, তো এই বৈশিষ্ট্যগুলো তুমি চাইলে একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো। ভাবিয়া কই গেল রিয়া? হ্যাঁ, রিয়া কি আছো? ভাইয়া ভাবি আর তো নেই, সেই জন্য।
দেখো একটা ছন্দ লেখো, এই ছন্দ দিয়ে অনেকগুলো পয়েন্ট মনে রাখতে পারবা। লেখো অনিক। অনিক কোন স্পঞ্জের, সরি, কোন স্পাইকের, কোন স্পাইকের স্পঞ্জ পড়েছে? দেখো অনিকতে হচ্ছে, অতে হচ্ছে কি থাকবে, অস্টিয়া থাকবে, কি থাকবে, অস্টিয়া, অস্টিয়া নামক ছিদ্র থাকবে। নিতে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল থাকবে, পূর্ণাঙ্গ প্রাণীগুলো নিশ্চল থাকবে, নিশ্চল। কতে হচ্ছে এদের কোষীয় মাত্রার সংগঠন ক্রমমাত্রা, কোষীয় মাত্রার সংগঠন ক্রমমাত্রা। কোনতে হচ্ছে কোয়ানোসাইট থাকবে, কি থাকবে, কোয়ানোসাইট। কোয়ানোসাইট হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ, যেখানে অনেক ফ্লাজেলা থাকবে। সিলিয়া ফ্লাজেলা কি, এটা আমরা আরো জানবো সামনে। ফ্লাজেলা যুক্ত কোষ, কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ থাকবে। স্পাইক মানে হচ্ছে কি থাকবে, স্পিকিউল থাকবে, কি থাকবে, স্পিকিউল। স্পিকিউল কি করে, দেহের কাঠামো গঠন করে, কি করে, দেহের কাঠামো গঠন করে, কাঠামো গঠন করে। স্পঞ্জ মানে কি, এরা দেখতে হচ্ছে স্পঞ্জের মতো। এখানে কি থাকবে, স্পঞ্জোসিল থাকবে, কি থাকবে, স্পঞ্জোসিল থাকবে, স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল নামক দেহ গহ্বর থাকবে। তাহলে দেখো অনিক, অস্টিয়া নামক কি থাকবে, অসংখ্য ছিদ্র থাকবে। পূর্ণাঙ্গ প্রাণীগুলো নিশ্চল, কোষীয় মাত্রা সংগঠন ক্রমমাত্রা। স্পাইক থাকবে, স্পিকিউল, স্পিকিউল নামক দেহ কাঠামো গঠন করবে। কোয়ানোসাইট থাকবে, কোয়ানোসাইট হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ। স্পঞ্জ হচ্ছে স্পঞ্জোসিল থাকবে। এবং পরিচ্ছেদে হলো পরিফেরা। অর্থাৎ এতক্ষণ আমরা কি পড়লাম, পরিফেরার বৈশিষ্ট্য পড়লাম। ফ্লাজেলা কি বলতো, এটা কোষকে নড়াচড়া করতে সহায়তা করে। ফ্লাজেলা কি করে, একটা কোষকে নড়াচড়া করতে সহায়তা করে। মনে রাখবা, জাস্ট এতটুকু মনে রাখো আপাতত, একটা কোষকে নড়াচড়া করতে সহায়তা করে। আচ্ছা, এখন আসো হচ্ছে নিডারিয়া। নিডারিয়া থেকে কি কি পড়বো আমরা দেখি। নিডারিয়া, নিডারিয়া, প্রথমত এটার অপর নাম কি, যেহেতু পৃথিবীর যে প্রবাল প্রাচীর গুলোতে থাকে এরা, তো সামুদ্রিক যে প্রজাতিগুলো আছে তাদের 25%ই হচ্ছে এটা। সামুদ্রিক প্রজাতির যে জীবগুলো আছে তার 25% হচ্ছে এটা। এরা সমুদ্রের মধ্যে থেকে সমুদ্রের আহ তোমার সৌন্দর্য বৃদ্ধি করে, কি করে, সৌন্দর্য বৃদ্ধি করে। এই জন্য এদেরকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট। কি বলা হয়, সমুদ্রের রেইন ফরেস্ট, কারণ এরা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করে। আরেকটা নাম হচ্ছে সমুদ্রের ফুল। কি বলা হয়, সমুদ্রের ফুল, ফ্লাওয়ার অফ সি। আচ্ছা, উদাহরণ কি এখানে, এখানে উদাহরণগুলো কি, যেমন হাইড্রা, জেলিফিশ, সমুদ্রের কলম, সমুদ্রের পালক, সমুদ্রের পাখা, নীল বোতাম, এরা হচ্ছে তোমার তোমার এখানে থাকে। তো জেলিফিশ আছে না,
জেলিফিশটা কিন্তু অনেক বিষাক্ত। হ্যাঁ, তার মধ্যে সামুদ্রিক বল্লা একটা আছে। সামুদ্রিক বল্লা, সামুদ্রিক বল্লা এ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ, সবচেয়ে বিষাক্ত জেলিফিশ, মনে থাকবে? ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ বলা হয়। এখন তোমরা কি এই যে নামগুলো জানলা আর একটু প্রথম থেকে পড়লা, এখানে কিন্তু তোমার বিজ্ঞানের নাম জানতে হবে না, কয়টা প্রাণী আছে এটাও জানতে হবে না, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। এখন আসো, প্রথম পয়েন্টটা আমরা কি লিখবো? প্রথম পয়েন্টটা লিখবা এদের সংগঠন ক্রমমাত্রা। এদের মধ্যে কোষও আছে, টিস্যু আছে। সো আমরা বলবো কি, এদের মধ্যে কোষ টিস্যু মাত্রার সংগঠন ক্রমমাত্রা দেখা যায়, 1 নাম্বার পয়েন্ট, তাই না? 2 নাম্বার পয়েন্টে তোমরা লিখবা যে এই কোষ প্রাচীর, সরি, ভাইয়া কিসের পয়েন্ট শুনতে পাই নাই। পয়েন্টটা, প্রথম পয়েন্ট হ্যাঁ। কি লিখবা? এই যে সংগঠন ক্রমমাত্রা, তোমাদের যে আমরা প্রথম থেকে এতক্ষণ পড়াইলাম, কেন পড়াইছি বলো তো ওই জিনিসগুলো? কারণ তুমি যখন বৈশিষ্ট্যগুলো লিখবা, প্রথম 5-6টা বৈশিষ্ট্য থাকবে ওই অনুযায়ী, যে এদের কি মাত্রা, সংগঠন মাত্রা দেখা যায়, এদের দেহ প্রাচীরটা কেমন, এদের ভ্রূণস্তরটা কেমন, এদের সিলোম কেমন, এদের ক্লিভেজটা কেমন, এদের প্রতিসাম্যতাটা কেমন, এরা কি ট্যাগমাটাইজেশন আছে না নাই, এদের খণ্ডকায়নটা কেমন, আমরা এই জিনিসগুলো প্রথমে লিখবো। নাহলে কিন্তু সৃজনশীল অ্যান্সার করতে পারবা না। তোমাকে এই যে প্রথম থেকে যে সিরিয়ালে পড়াইছি ক্লাসিফিকেশনটা, কেন পড়াইছি বলো তো? এই জন্য। তাহলে প্রথম পয়েন্টটা লিখবা হচ্ছে এদের মধ্যে কোষ টিস্যু মাত্রার কি দেখা যায়, সংগঠন ক্রমমাত্রা দেখা যায়। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এদের মধ্যে আহ তোমার কি বলে এটাকে, ক্লিভেজটা কি দেখা যায় বলো তো? ক্লিভেজ কি পড়াইছি এখানে? এখানে কিন্তু কোনো ক্লিভেজ নাই, এখানে ক্লিভেজ লাগবে না। তারপর প্রতিসাম্যতা পড়াইছি, তাই না? প্রতিসাম্যতা কোনটা ছিল বলো তো? অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতা কাকে বলে? আমি কি আবার রিমাইন্ডার করে দিব? হোয়াট ইজ অরীয় প্রতিসাম্যতা? একজন বলো তো, অরীয় প্রতিসাম্য কাকে বলে? দেখে দেখে বলো। অরীয় প্রতিসাম্যতা কি? ওই যে জাইগোটকে সুষমভাবে বিভাজন করে। ওটা তো ক্লিভেজের কথা বলতেছো। প্রতিসাম্যতার ক্লিভেজ কি এক? হ্যাঁ, অরীয় প্রতিসাম্যতা আর অরীয় ক্লিভেজ কি এক? ক্লিভেজের ক্ষেত্রে তুমি জ্যাগট বলতে পারো, প্রতিসাম্যতা কি বলি না একটু আগে? দেহটাকে কি করবা? ভাগ করবা লম্ব অক্ষ বরাবর। তাহলে কি হবে? সদৃশ অংশে ভাগ হবে, সমান এবং সদৃশ অংশে ভাগ হবে। পড়াইলাম না একটু আগে? অরীয়, দ্বি অরীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্য, অপ্রতিসাম্য। ঠিক মতো লেখো নাই নাকি? আচ্ছা দেখো, 3 নাম্বার, এদের দেহ প্রাচীরটা কি? দ্বিস্তরী। কি? দ্বিস্তরী। একটা হলো বাইরে থাকবে হচ্ছে অ্যাক্টোডার্ম, ভেতরে থাকবে হচ্ছে অ্যান্ড্রোডার্ম, মাঝে কি থাকবে হাইড্রার ক্ষেত্রে? অকোষীয় মেসোগ্লিয়া। হাইড্রার ক্ষেত্রে শুধুমাত্র কি থাকবে? অকোষীয় মেসোগ্লিয়া। হাইড্রা ছাড়াও জেলিফিশের মতো থাকতে পারে। তো মনে রাখবা যে দেহ প্রাচীরটা কি? দ্বিস্তরী। বাইরে থাকবে অ্যাক্টোডার্ম, ভেতরে থাকবে কি? অ্যান্ড্রোডার্ম, এবং মাঝে কি থাকবে? মাঝে থাকবে অকোষীয় মেসোগ্লিয়া। ঠিক আছে, 2টা পয়েন্ট শেষ, 3টা পয়েন্ট শেষ। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এদের তোমার সিলোম। সিলোমটা কি?
অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, নাকি ইউসিলোমেট বলো তো? এদের সিলোমটা কি? বলো না কেন? ভুলে গেছো? সিলোমটা কি বলো এদের? একটু আগে তো লিখে দিলাম। সাবা, বলো না কেন? সিলোমটা কি এদের? অ্যাসিলোমেট না? এই, অ্যাসিলোমেট, একটু আগে তো পড়াইলাম। অ্যাসিলোমেট, অর্থাৎ এদের মধ্যে সিলোম নাই। সিলোম নাই। অ্যাসিলোমেট কারা কারা ছিল? পিসিসিপি, পরিফেরা নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস এবং টিনোফোরা। আচ্ছা, এখন দেখো, আমরা এগুলো বৈশিষ্ট্যগুলো পড়লাম। এখন হাইড্রার ক্ষেত্রে এবং জেলিফিশের ক্ষেত্রে আলাদা কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। যেমন এদের কি থাকবে? দেহগহ্বরে সিলেন্টেরন থাকবে। কি থাকবে? সিলেন্টেরন। সিলেন্টেরনটা কি বলো তো? পরিপাক সংবহন গহ্বর। পরিপাক সংবহন তুমি আবার আসছো ডিস্টার্ব করতে। গান- গানটা শোনাও তো। তাহলে এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও। এই গানটা বলো তাহলে। আবার শুনতে পাচ্ছি। চেষ্টা করো। তো দেখো তাহলে, সিলেন্টেরন এটা হচ্ছে কি? পরিপাক সংবহন গহ্বর। এবং কি থাকবে? নেমাটোসিস্ট থাকবে। কি থাকবে? নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট কি? এইটা হচ্ছে একটা শিকারী জিনিস। অর্থাৎ হাইড্রা যেটা দিয়ে শিকার করে, খাদ্য গ্রহণ করে এবং আত্মরক্ষা করে। এইটা দিয়ে কি কি করে সে? খাদ্য গ্রহণ, শিকার এবং আত্মরক্ষা করে। এই নেমাটোসিস্টে কি থাকে বলো তো? আমিষ এবং ফেনল থাকে। কি থাকে? আমিষ প্লাস ফেনল। খুবই টক্সিক। খুবই টক্সিক এটা। ঠিক আছে? বিষাক্ত। এই নেমাটোসিসটা হচ্ছে এটা সুয়ের মতো আর কি। এটা সে প্রাণীর দেহে দিলে ওই প্রাণীটা কিছুক্ষণের মধ্যে নিঃশেষ হয়ে যায়। তো এই নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট থাকে। কি থাকে? নিডোসাইট। নিডোসাইট কোষ থাকে। এই নিডোসাইট কোষের মধ্যে নেমাটোসিস্ট থাকে। নিডোসাইট কোষের মধ্যে কি থাকে? নেমাটোসিস্ট কোষ থাকে। এদের মধ্যে যৌন দশা আছে, অযৌন দশা আছে। যৌন দশাও আছে এবং অযৌন দশাও আছে। দুইটাই আছে। যৌন দশাকে বলা হয় হচ্ছে মেডুসা। মেডুসা। আর যৌন দশাকে বলা হয় পলিপ। তাহলে পলিপ এবং মেডুসা দেখা যায়। এবং এদের মধ্যে কি আছে? লার্ভা দশা আছে। লার্ভা দশা হচ্ছে, জানতে হবে অবজেক্টিভের জন্য, নাম হচ্ছে প্লানুলা দশা। কি দশা? প্লানুলা। ফাবিয়া কি ক্লাস করতেছে রিয়া তোমার সাথে, নাকি ঘুমাইছে?
সে কি আছে তোমার সাথে, রিয়া? জি ভাইয়া। বললাম ফাবিয়া কি তোমার সাথে আছে নাকি ও ঘুমায় গেছে, মোবাইল টিপতেছে? না, ফাবিহা আছে। ফাবিহা লিখতেছে। দেখো এই পয়েন্ট গুলো মনে রাখবা, এগুলো ইম্পর্টেন্ট। 8টা পয়েন্ট। এখন একটা ছন্দ কি দিব নাকি এটা? এটাকে একটা ছন্দ বানাই দিব নাকি বলবো একটা ছন্দ, নাকি এমনি মনে রাখতে পারবা? ভাইয়া বলেন। মনে রাখবা হচ্ছে নিমের সিটি, ডিমের পলিক। তাহলে দেখো, নিতে হচ্ছে নিডোসাইট থাকবে, নিডোসাইট বা নেমাটোসিস্ট। নিডোসাইট কোষ থাকবে, এই নিডোসাইট কোষের মধ্যে কি থাকবে? নেমাটোসিস্ট থাকবে, নেমাটোসিস্ট থাকবে। মতে হচ্ছে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া। সিতে হচ্ছে সিলেন্টেরন, সিলেন্টেরন। টতে হচ্ছে টিস্যু মাত্রা। টিস্যু মাত্রা কি বলতো? ওই যে কোষ টিস্যু মাত্রার সংগঠন ক্রমমাত্রা। সিলেন্টেরন মানে হচ্ছে পরিপাক সংবহন গহ্বর। ডিম মানে কি? ডিতে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, মানে হচ্ছে দুই স্তর বিশিষ্ট, দুই স্তর, একটোডার্ম, অ্যান্ডোডার্ম। এবং মাঝে থাকবে মেসোগ্লিয়া, তাই না? এই যে মেসোগ্লিয়া, এই যে মেসোগ্লিয়া থাকবে হচ্ছে একটোডার্ম এবং অ্যান্ডোডার্মের মাঝে। মেতে কি? মেতে হচ্ছে মেডুসা দশা, মেডুসা। আর পতে হচ্ছে পলিপতে পলিপ দশা। এখন কি সহজ লাগতেছে? জি ভাইয়া। হ্যাঁ, এভাবে মনে রাখবা। সব কিন্তু ছন্দ দিয়ে মনে রাখতে পারবা না, এটা মনে রাখো। ছন্দ দিয়ে সব মনে রাখা যাবে না। যা সহজ করে পড়ার জন্য মনে রাখতে পারবা, কিন্তু মুখস্থ করতে পারবো না এইভাবে সব সময়। দেখো, 3 নাম্বারটা হচ্ছে কি? প্লাটি হেলমেন্থিস, প্লাটি হেলমেন্থিস। এটা কিন্তু আরো ভালো মতো বুঝো। দেখো, প্লাটি হেলমেন্থিসের অপর নাম কি? চ্যাপ্টা কৃমি। কি? চ্যাপ্টা কৃমি। একটা ছিল গোল কৃমি, একটা হলো চ্যাপ্টা কৃমি। এই চ্যাপ্টা কৃমিটা হচ্ছে কি? প্লাটি হেলমেন্থিস, তাই না? আচ্ছা, চ্যাপ্টা কৃমির আরেকটা নাম হচ্ছে ফিতা কৃমি। তো আমাদের বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম জানতে হবে এদের সংগঠন ক্রমমাত্রা। এরা হচ্ছে টিস্যু অঙ্গ, টিস্যু থাকবে এবং অঙ্গ থাকবে। অর্থাৎ কোষও থাকবে, টিস্যু থাকবে, অঙ্গও থাকবে, তিনটাই থাকবে। সংগঠন ক্রমমাত্রা। 2 নাম্বার পয়েন্ট, এরা কি দ্বিস্তরী নাকি ত্রিস্তরী? তোমরা জানো প্রথম ত্রিস্তরী প্রাণীটা হচ্ছে প্লাটি হেলমিনথিস থেকে শুরু হয়। প্লাটি হেলমিনথিস থেকে কর্ডেটা পর্যন্ত সবাই হচ্ছে ত্রিস্তরী। প্লাটি হেলমিনথিস থেকে কর্ডেটা পর্যন্ত সবাই ত্রিস্তরী। সো এটা কি? ত্রিস্তরী প্রাণী বলবা, প্রথম ত্রিস্তরী প্রাণী। এবার আসো ক্লিভেজ। এখানে কোনো ক্লিভেজ দেখা যায় কিনা? ক্লিভেজ দেখা যায় না। প্রতিসাম্যতা দেখা যায় কিনা? প্রতিসাম্যতা বলো তো, প্রতিসাম্যতা দেখা যায় কিনা বলো? দেখা যায়। তার নাম কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। কি? দ্বিপার্শ্বীয়। 4 নাম্বার, তোমরা কিন্তু ক্লিভেজ আর প্রতিসাম্যতা একসাথে মিলায়া মিলাইয়া না, বুঝছো? দুইটা জিনিস আলাদা, সম্পূর্ণ আলাদা। সিলোম, এরা কি অ্যাসিলোমেট, তাই না? সিলোম বিহীন, বা ইংলিশে বলে অ্যাসিলোমেট। 4টা পয়েন্ট পাইছো? 4টা পয়েন্ট পেয়ে গেছি। আর কি থাকতে পারে?
এখন এদের মধ্যে আমরা চারটা পয়েন্ট পাওয়ার পরে এদের নিজস্ব বৈশিষ্ট্য আছে কিছু, যেমন দেহত্বক। দেহত্বক কি দ্বারা গঠিত? তোমার অ্যাপিডার্মিস, সিলিয়া যুক্ত অ্যাপিডার্মিস। দেহত্বকে কি থাকবে? সিলিয়া যুক্ত অ্যাপিডার্মিস। অ্যাপিডার্মিস মানে কি বলো তো? অ্যাপি মানে বাইরে, ডার্মিস মানে ত্বক, তার মানে বাহিরের ত্বক। বাহিরের ত্বকে সিলিয়া থাকবে। শেষ। বাহিরের ত্বকে কি থাকবে? সিলিয়া থাকবে। তারপরে যেহেতু এরা কৃমি, বাহিরের ত্বকে, হ্যাঁ আমরা ছুটি দিব এখনই, আর মাত্র 5 মিনিট। বাহ্যিক চোষক বা হুক থাকে। কি থাকে? বাহ্যিক চোষক বা হুক থাকে। শিকারের কাজে সে ব্যবহার করে, সেগুলো শিকারের কাজে সে এগুলো ব্যবহার করে। তারপরে এদের মধ্যে যে রেচন তন্ত্র আছে, রেচন তন্ত্র মানে রেচন নালী, রেচন তন্ত্র, এখানে কি থাকে? শিখা কোষ থাকে, খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় ফ্লেম সেল। কি বলা হয়? ফ্লেম সেল। শিখা কোষ থাকে, শিখা কোষ। এবং এরা কিন্তু পরজীবী হয়। অধিকাংশ কি হয়? পরজীবী, কারণ এরা অন্যের উপর নির্ভর করে। কৃমি কি করে? কৃমি কি নিজে চলতে পারবে? চলতে পারবে না। সে অন্যের উপর নির্ভর করে চলে, অন্যের দেহের মধ্যে অবস্থান করে, করে খাবার গ্রহণ করে। এই জন্য এরা পরজীবী। খুবই ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, এদের মধ্যে কোনো রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র নাই। রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্র নাই, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এটা আমরা যদি একটা ছন্দ দিয়ে মনে রাখতে চাই, তাহলে কি করা যায় বলো তো? যে 2-3 দিন অনুপস্থিতির পরে, অনুপস্থিতির পরে কিউট শিখা প্লেট নিয়ে আসিল। 2-3 দিন অনুপস্থিতির পরে কিউট শিখা প্লেট নিয়ে আসিল। দুই মানে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। 3 মানে হচ্ছে ত্রিস্তরী। অনুপস্থিত মানে কি? মানে রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র অনুপস্থিত। রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্র অনুপস্থিত। কিউট মানে হচ্ছে কিউটিকল থাকে। কি থাকে? কিউটিকল। কিউটিকল আবৃত থাকে দেহটা। শিখাতে হচ্ছে শিখা কোষ। প্লেটতে হচ্ছে প্লাটিহেলমিনথিস। আর আসিলোতে হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট। এই কয়টা পয়েন্ট। ঠিক আছে, যাও।